গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা। এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সেফ আছো, ভালো আছো। কারণ আমরা গতকাল দেখেছি যে কিভাবে ইয়াসের প্রভাবে বিভিন্ন জায়গায় লণ্ডভণ্ড অবস্থা হয়েছে। তাই যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন, আমরা সবসময় চাইব প্রত্যেকেই সেফ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই যেসব জায়গার বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখতে পাবে না, তারা অবশ্যই ইউটিউব বা ফেসবুকে আমাদের এই অনুষ্ঠান দেখে নেবে। কারণ যেহেতু এডুকেশন নিয়ে আমাদের এই অনুষ্ঠান, তাই সবসময় পড়াশোনা আমাদের চালিয়ে যেতেই হয়। আর আজকের এই যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে অবশ্যই আজকের সাবজেক্ট হচ্ছে ইংরেজি। আর যিনি আজকে আমাদের এই ইংরেজি নিয়ে পড়াবেন তিনি হচ্ছেন প্রসূন ব্যানার্জি। আপনাকে স্বাগত। প্রসূন বিশ্বাস, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আর আজকে আমাদের ইংরেজি যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর। তাই যারা বন্ধুরা রয়েছেন, যারা এই সময় আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই আমাদের ফোন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। তাহলে আজকে আমরা যে ইংরেজি নিয়ে করব, মানে কোন সাবজেক্টটার মধ্যে কোন চ্যাপ্টারটা নেব, ক্লজ স্টার্ট করব। আচ্ছা, ঠিক আছে, তা চলুন শুরু করা যাক। ঠিক আছে। তো আমাদের ক্লজ পড়তে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো গিয়ে ক্লজ কি। আমরা জানি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন কি না, আই নো দ্য ম্যান হু sold you the car। তো এটা একটা সেন্টেন্স, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো শব্দ পাশাপাশি বসেছে এবং একটি মনের ভাব প্রকাশ করছে। আমি ওই লোকটাকে চিনি যে তোমাকে এই গাড়িটি বিক্রি করেছে। আই নো দ্য ম্যান হু সোল্ড দ্য কার। এবারে এইখানে দেখতে পাচ্ছি আমি আই নো দ্য ম্যান, এটার একটা মানে আছে আমি ওই লোকটাকে চিনি যে তোমাকে গাড়িটি বিক্রি করেছে। এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছি এবং দুটো পার্টেই একটি করে ভার্ব রয়েছে। সোল্ড একটি ভার্ব, নো একটি ভার্ব। তাহলে এই দুটো সেপারেট পার্টকে আমরা ক্লজ বলবো। তাহলে ক্লজ কাকে বলবো? যখন একটি বড় বাক্যের ছোট অংশকে আমরা নিজস্ব মিনিংয়ে দাঁড় করাতে পারি তখন আমরা তাকে ক্লজ বলবো। তাহলে আমরা জানি সেন্টেন্স কাকে বলে, যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আর একটি বড় সেন্টেন্সের ছোট অংশকে আমরা ক্লজ বলবো। একটি ক্লজ হতে গেলে সেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকতে হবে, না হলে সেটি ক্লজ হয় না। কতগুলো শব্দ যদি আমি পাশাপাশি বসিয়ে দিই তাহলে কি ক্লজ হয়ে যাবে? যদি বলি ইউ দ্য কার, এইটুকু কি একটা ক্লজ হতে পারে? না, এইটুকু একটা ক্লজ হতে পারে না। কারণ কিনা এখানে সাবজেক্ট নেই হু, এখানে ভার্ব নেই সোল্ড। তাহলে ক্লজ হতে গেলে অবশ্যই আমাদের সাবজেক্ট এবং ভার্ব লাগবে। তাহলে আমরা এখন বুঝলাম যে ক্লজ কাকে বলে। আমরা এখন দেখব ক্লজ কয় প্রকারের হয়, টাইপস অফ ক্লজ। এই চ্যাপ্টারটা এবারে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। প্রতিবারই ওদের 6টা করে গ্রামার আসে, তার মধ্যে অন্তত একটা কিংবা দুটো ক্লজ তো থাকবেই। সুতরাং 12-এর জন্য ক্লজ খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লজ প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক হলো গিয়ে মেইন ক্লজ, আর এক হলো গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ। তাহলে ক্লজ প্রধানত দু প্রকার, এক হলো গিয়ে মেন ক্লজ, আরেকটা হলো গিয়ে সাব ক্লজ। এখন এগুলো শুধু নাম জানলেই চলবে না, আমাদের একটা ডেফিনেশনও জানতে হবে যে কাকে আমরা মেন ক্লজ বলবো, কাকে আমরা সাব ক্লজ বলবো। এর আগের যে সেন্টেন্সটা লিখেছিলাম যে আই নো দ্য ম্যান হু সোল্ড ইউ দ্য কার, এখানে আমি সেন্টেন্সটা আরেকবার লিখে নিচ্ছি। আই নো দ্য ম্যান হু সোল্ড ইউ দ্য কার। এখানে আমি দেখতে পাচ্ছি যে আই নো দ্য ম্যান, এটা আমি শুধু বললেও এর মানে একটা দাঁড়ায়, আমি লোকটাকে চিনি। এটা আমি শুধুও বলতে পারতাম, আর কিছু মনে হয় দরকার ছিল না। এটা নিজেই নিজের মানে সম্পূর্ণরূপে বোঝাতে সক্ষম হচ্ছে। তো এই পার্টটাকে আমরা বলবো মেন ক্লজ। আর পরের পার্টটা দেখি,
হু সোল্ড ইউ দ্য কার, যে তোমাকে গাড়িটা বিক্রি করেছে। এটা আমি শুধু বলতে পারতাম না, মনে হচ্ছে না কিছু একটা বাকি রয়েছে, যে তোমাকে গাড়িটা বিক্রি করেছে। তো এই পার্টটা, এই ক্লজটা মেন ক্লজের ওপর নির্ভর করে রয়েছে, তাই জন্য এই সেকেন্ড পার্টটাকে আমরা বলবো সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রথমের পার্টটাকে আমরা বলবো মেন ক্লজ। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। I have a pen that is blue in color. আমার কাছে একটা পেন আছে যেটা কিনা নীল রঙের। I have a car that is blue in color. I have a তোমরা যা ইচ্ছা নাউন এখানে বসাতে পারো। তো I have a car কিংবা I have a pen that is blue in color, আমি শুধুও বলতে পারতাম I have a car, আমি শুধুও বলতে পারতাম আই হ্যাভ এ পেন। এটা একটা মানে দাঁড়ায়, আমার কাছে একটি গাড়ি আছে, আমার কাছে একটি পেন আছে। কিন্তু আমি কি শুধু বলতে পারতাম যেটার রং নীল? এইটা মনে হয় শুধু মানে দাঁড়ায় না, তাই জন্য এটা মেন ক্লজের উপর নির্ভর করে রয়েছে। তাই জন্য এই পার্টটা দ্যাট ইজ ব্লু ইন কালার, এটা হলো গিয়ে সাব ক্লজ। তো আমরা আরেকবার শুনে নিই যে আমরা কি কি আলোচনা করলাম। আমরা প্রথমে জানলাম যে সেন্টেন্স কাকে বলে, যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবো। সেন্টেন্সের একটা ছোট পার্ট হলো গিয়ে ক্লজ। ক্লজের মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতেই হবে, ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখলাম যে ক্লজ দু রকমের, মেন ক্লজ এবং সাব ক্লজ। মেন ক্লজ যা নিজের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম, কারো উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। আর আসছে হলো গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে ডিপেন্ড করে রয়েছে মেন ক্লজের উপর। আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। 3 নম্বর উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। তাহলে আমি ওই ছেলেটাকে চিনি যে কিনা ক্লাসে প্রথম হয়েছিল। তাহলে আই নো দ্য বয়, এইটুকু আমি শুধু বলতে পারতাম, কারো উপর নির্ভর করতে হয় না। তাহলে এই পার্টটা গেল আমাদের মেন ক্লজ। আর এই হু দিয়ে, এই জয়নিং শব্দটা দিয়ে যে বাদবাকি পার্টটা রয়েছে, হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, এটা হলো গিয়ে আমাদের সাব ক্লজ। তাহলে আশা করি বোঝা গেছে যে মেন ক্লজ কী এবং সাব ক্লজ কী। এখন আমাদের আরেকটা স্টেপ যেতে হবে, সাব ক্লজের প্রকারভেদ আমরা দেখব। সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ আমরা প্রধানত 3 প্রকারের পাই। কি কি এই ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকারের? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তোমাদেরকে যদি পরীক্ষায় বলে যে নমিনাল ক্লজ দিয়ে জয়েন করো, তাহলে তোমরা আবার অন্য কিছু ভেবো না, তোমরা কিন্তু নাউন ক্লজ দিয়েই জয়েন করবে। নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবং 3 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা দেখতে পাচ্ছি সাব ক্লজ যেই পার্টটা মেন ক্লজের ওপর নির্ভর করে রয়েছে, সেই পার্টটা কিন্তু 3 ভাগে তাকে ভাগ করা যায়। এক হলো গিয়ে নাউন ক্লজ, আরেকটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হলো গিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ। এইগুলো কি এবং এগুলো কিভাবে জয়েন করা হয় সেইগুলো আমরা এবারে দেখি। প্রথমেই আমরা শুরু করব নাউন ক্লজ দিয়ে। নামটা শুনেই বোঝা যাচ্ছে নাউন ক্লজটা নাউনের মতনই অ্যাক্ট করবে, অর্থাৎ এটা কোনো কিছু নাম, কোনো সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে পুরো ক্লজটা যাবে। যেমন আমি খুব সহজে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। You did the work, full stop. I
নো ইট। দেখো এইখানে তোমরা দুটো বাক্য পাচ্ছ, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি এই কাজটা করেছো, আই নো ইট, আমি এটা জানি। এবারে যদি আই নো ইটে দেখি, ইট কথাটা একটা অবজেক্ট, আই নো আমি কি জানি, যদি নোকে আমি অবজেক্ট কী করে একটা সেন্টেন্সে বার করবে, এটা তোমাদের ভয়েস চেঞ্জের জন্যও দরকার হয়। এই নোকে যদি আমরা কোয়েশ্চেন করি, কি দিয়ে কোয়েশ্চেন করব? হুম আর হোয়াট দিয়ে। হুম আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কি জানি আমি ইট, এই ইটটা তোমার অবজেক্ট পেলাম। তাহলে এই ইটটাকে আমার সামহাও সরিয়ে দিয়ে এই পুরো ক্লজটাকে আনতে হবে, তাহলেই আমি নাউন ক্লজে জয়েন করতে পারবো। তাহলে আনসারটা আমি কি লিখবো? আই নো হোয়াট, WH ওয়ার্ড দিয়ে জয়েন করছি, হোয়াট ইউ ডিড, ইউ ডিড দ্য ওয়ার্ক, আই নো ইট, আই নো হোয়াট ইউ ডিড। তাহলে আইটা সাবজেক্ট থাকছে, নোটা মেন ভার্ব থাকছে, হোয়াট ইউ ডিডটা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ হয়ে যাচ্ছে। নেক্সট মুভিং অন টু অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ একটা ক্লজ, জয়নিং, স্প্লিটিং, এগুলো তোমাদের পরীক্ষায় একটা দুটো করে প্রতিবার থাকবেই, এবং এই টপিকটা প্রচণ্ড ভাস্ট। আরেকটা জিনিস সেটা হলো গিয়ে, যখন ওদের ক্লাস 12, 11, 10 অবধি ওদের যে কোনো গ্রামার আসতে পারে, কিন্তু যখন ক্লাস 11, 12 হবে তখন ওদের শুধুমাত্র টেক্সচুয়াল গ্রামারই আসে। সুতরাং সমস্ত গ্রামার তোমাদের যা যা পোয়েট্রি, যা যা প্রোজ, যা তোমাদের নাটকটা পড়েছো সেখান থেকেই আসবে। আমি আজকে তোমাদের জন্য কতগুলো সাজেশনস নিয়ে এসেছি, সেগুলো তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, মুভিং অন টু অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমরা জয়নিং করব তখন আমরা দুটো সেন্টেন্সের মধ্যে কমনালিটি দেখব। যেমন হি গেভ মি এ বুক, ফুল স্টপ, দ্য বুক ইজ অফ রবীন্দ্রনাথ। সো আমরা এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটা হলো হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছে, দ্য বুক ইজ অফ রবীন্দ্রনাথ, বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি কমন আছে দ্য বুক, এ বুক আর দ্য বুক। তো যেহেতু এইটা একটি বস্তু, তাই জন্য আমি এই বস্তু প্রথমটার পরে WH ওয়ার্ড বসাবো। তো আমি কিভাবে লিখব? হি গেভ মি এ বুক হুইচ ইজ অফ রবীন্দ্রনাথ। নেক্সট আরেকটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি। She knows the man, full stop, the man is a writer. তো সে ওই লোকটিকে চেনে, শি নোজ দ্য ম্যান, সে ওই লোকটিকে চেনে, দ্য ম্যান ইজ আ রাইটার, লোকটি একজন লেখক। তো এই দুটো সেন্টেন্সে আমরা কি কমন পাচ্ছি? আমরা দেখছি দ্য ম্যান এখানে আছে আর এখানেও দ্য ম্যান আছে। যেহেতু দ্য ম্যানের পর আমরা হুইচ বসাতে পারবো না, দ্যাট বসাতে পারবো না, কারণ দ্য ম্যান একজন ব্যক্তি। তো আমরা কি লিখবো? শি নোজ দ্য ম্যান হু ইজ এ রাইটার। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা এইভাবে জয়েন করবে, ব্যক্তির পরে তোমরা হু বসাবে, বস্তুর পরে হুইচ বসাবে, সময়ের পরে ওয়েন বসাবে, পদ্ধতির পরে হাউ বসাবে। যেমন আমি তোমাদেরকে অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই। She did the work, full stop. I do not know the method of the work. এই দুটো সেন্টেন্স যদি আমরা জয়েন করব তখন আমাদের এরকমভাবে জয়েন করতে হবে। She did the work. I don't know
হাউ, তো আমরা এখানে হাউ দিয়ে জয়েন করলাম, যেহেতু আমি বললাম পদ্ধতির পর তোমরা হাউ ইউজ করতে পারবে। আচ্ছা, আমরা এখন তাহলে আমরা নাউন ক্লজ শিখলাম, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ শিখলাম, এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ শিখব। ঠিক যেমন করে অ্যাডভার্ব কাজে আসে সেরকম করেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেরকম নামটা শোনাচ্ছে সেরকমই অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা একটু দেখে নিই। ইট ইজ রেইনিং আউটসাইড, এখন বাইরে বৃষ্টিও পড়ছে। ইট ইজ রেইনিং আউটসাইড। আই উইল নট গো আউট। বাইরে বৃষ্টি পড়ছে, আমি এখন বাইরে যাব না। এখানে একটা কার্যকারণ সম্পর্ক চলছে। তো আমরা এখানে ইউজ করব অ্যাজ শব্দটা ইউজ করব। অ্যাজ ইট ইজ রেইনিং আউটসাইড, কমা, আই উইল নট গো আউট। এখানে মেন ক্লজ হলো আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। এটা কারো উপর নির্ভর করছে না, এটা শুধু আমরা বলতে পারি আই উইল নট গো আউট। কিন্তু আমি শুধু বলতে পারি না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে কিছু একটা বাকি রয়েছে। তো এই প্রথম পার্টটা অ্যাজ দিয়ে যুক্ত করা হলো সাব ক্লজ, আর দ্বিতীয় পার্টটা মেন ক্লজ। তাহলে আমি তোমাদেরকে আরেকবার এই তিনটে সাব ক্লজটা কীভাবে হলো এটা একটু রিভাইজ করিয়ে দিই। আমরা প্রথমেই শিখেছিলাম সেন্টেন্স কাকে বলে, ক্লজ কাকে বলে, ক্লজ ক প্রকার, মেন ক্লজ আর সাব ক্লজ। এখন আমরা শিখলাম সাব ক্লজ 3 ধরনের, অ্যাডজেক্টিভ ক্লজ, নমিনাল ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটেরই আমি উদাহরণ দিলাম। এইভাবে তোমাদেরকে পরীক্ষায় দুটো সেন্টেন্স দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করো, অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করো বা নমিনাল ক্লজে জয়েন করো। তো তোমরা এই উদাহরণগুলো ভালো করে দেখবে এবং বইতে নিশ্চয়ই তোমরা আরও ডিটেলসে উদাহরণ পাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের 12-এ এরকম জয়েনিং দিতেই পারে। আচ্ছা, তো এইবারে আমরা দেখে নিই যে একটা সেন্টেন্সে সাবক্লজ, মানে যেগুলো আমরা শিখলাম এতক্ষণ, যে নমিনাল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় বসতে পারে। একটা সেন্টেন্সে এটা সাবক্লজটা সামনেও বসতে পারে, মাঝেও বসতে পারে, লাস্টেও বসতে পারে। উদাহরণ দেখে নিই। হোয়াট মাদার told me I would never forget. তো দেখো, আই উড নেভার ফরগেট, এই পার্টটা কিন্তু আমি শুধুও বলতে পারি, এটা কারো উপর নির্ভর করছে না। সুতরাং অবভিয়াসলি এটা মেন ক্লজ, আই উড নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না। যা আমাকে মা বলেছিল, আমি কি শুধু বলতে পারি যা আমাকে মা বলেছিল, মনে হচ্ছে কিছু একটা বাদ রয়েছে। তো এইটা ডিপেন্ডেন্ট ক্লজ, সাব ক্লজ। এই সাব ক্লজটা মেন ক্লজের উপর নির্ভর করে রয়েছে। তাহলে আমি এখানে দেখছি সাব ক্লজটা আগে বসেছে, মেন ক্লজের আগে বসেছে। এবারে আমি দেখি যে সাব ক্লজ কি শেষে বসতে পারে? হ্যাঁ, অবশ্যই শেষে বসতে পারে। আই নো হোয়াট ইউ ডিড লাস্ট উইন্টার। আমি জানি তুমি লাস্ট উইন্টারে কী করেছিলে। তাহলে আই নো এটা হলো গিয়ে মেন ক্লজ, কার ওপর নির্ভর করছে না। আর হোয়াট ইউ ডিড লাস্ট উইন্টার এটা হলো গিয়ে সাব ক্লজ, এটা ওই মেন ক্লজের ওপর নির্ভর করছে। তো আমরা দেখলাম যে মেন ক্লজ আগে থাকতে পারে, সাব ক্লজ পিছনে থাকতে পারে। এইবারে এরকম কি হতে পারে যে সাব ক্লজটা দুটো একটা মেন ক্লজের মাঝে বসে রয়েছে? হ্যাঁ, তাও হতে পারে। সেটা কি? দিস পেন which is red in color is my favorite. তো দেখো এইখানে এটা খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখে নাও। দিস পেন ইজ মাই ফেভারিট, এই পেনটা আমার ফেভারিট, এটা আমি বলতে পারি, এটা কারো উপর নির্ভর করছে না। তাহলে এইটা হলো গিয়ে মেন ক্লজ। দেখো মেন ক্লজটা কেমন ভেঙে দুদিকে চলে গেছে। দিস পেন সামনে রয়েছে, ইজ মাই ফেভারিট পার্টটা পিছনে রয়েছে, আর মাঝখানে দেখো WH ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছে হুইচ ইজ রেড ইন কালার, যেটা কিনা লাল রঙের। এটা হলো গিয়ে সাব ক্লজ। তাহলে এই সাব ক্লজের প্লেসমেন্টটা তোমরা বুঝলে যে সাব ক্লজ সামনে থাকতে পারে, সাব ক্লজ পিছনে থাকতে পারে এবং সাব ক্লজ একটা মেন ক্লজের মাঝেও থাকতে পারে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাম, আমি বাঁকুড়া থেকে বলছি।
হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে বলুন। বলছি একটা নাউন ক্লজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি আর একবার বলেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। নাউন ক্লজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলুন। নাউন ক্লজটা বলছেন আর একবার বোঝানোর জন্য। ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকুন। উনি যেটা বললেন সেটা হচ্ছে নাউন ক্লজটা আর Noun একবার clause আরেকবার। উদাহরণ আচ্ছা, ক্ষেত্রে। ঠিক আর যেহেতু আমরা নাউন ক্লজটা পড়িয়ে দিয়েছেন স্যার, স্যার হয়তো একবার দেখিয়ে দেবেন যদি সময় থাকে। তো অবশ্যই আমরা যদি এইটা নিয়ে আলোচনা করে ফেলেছি, যারা তোমরা বন্ধুরা রয়েছে যদি একটু ইউটিউব বা ফেসবুকটা দেখে না তাহলে কিন্তু খুব সুবিধা হবে, কারণ যেহেতু এই সাবজেক্টটা অনেকটা বড়, স্যারেরও কিন্তু অনেকটা সময় লাগবে বোঝাতে, তাই অবশ্যই আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকো স্যার। আচ্ছা, তো এইবারে আমরা যেহেতু আমরা এই পার্টগুলো করলাম, এবারে আমরা দেখব একটা সেন্টেন্সে সাবক্লজ যেখানে থাকে এবং মেন ক্লজ যেখানে থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সে কটা মেন ক্লজ আছে, একটা সেন্টেন্সে কটা সাবক্লজ আছে, তার উপর নির্ভর করে সেন্টেন্স কিন্তু আমাদের 3 রকমের হয়। এই পার্টটা ট্রান্সফরমেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্স আমরা জানি 3 রকমের হয় ক্লজের ওপর বেস করে। কি কি সেই 3 রকম? একটা হলো গিয়ে সিম্পল, একটা হলো গিয়ে কমপ্লেক্স, আর একটা হলো গিয়ে কম্পাউন্ড। এই 3টে সেন্টেন্স আমাদের জানতেই হবে, কারণ 12-এ উচ্চ মাধ্যমিকে এরকম দেয় যে একটা সেন্টেন্স কমপ্লেক্স দিয়ে দিল সেটা তোমাদেরকে বলবে সিম্পলে ট্রান্সফর্ম করো, একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিল সেটাকে বলবে কম্পাউন্ডে ট্রান্সফর্ম করো। তো একটা সেন্টেন্স থেকে যদি আমাদের আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় তাহলে প্রথমে আমাদের সেন্টেন্সগুলো কী এবং কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। চলো আমরা এক এক করে সেন্টেন্সগুলো দেখি। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স থেকে স্টার্ট করি। যে বাক্যে আমরা শুধুমাত্র একটাই মেন ক্লজ পাচ্ছি, কোনো সাবক্লজ পাচ্ছি না, অর্থাৎ একটা মেইন ভার্ব পাচ্ছি এবং একটি সাবজেক্ট পাচ্ছি, সেই বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। খুব সহজ উদাহরণ, শি গেভ মি এ পেন। শি গেভ মি এ পেন, এটা একটা সহজেই সিম্পল সেন্টেন্সের উদাহরণ হয়ে গেল, কারণ কিনা এখানে একটাই সাবজেক্ট আছে শি, একটাই ভার্ব আছে গেভ। আশা করি বোঝা যাচ্ছে। রোহিত নিউ হিজ হোম অ্যাড্রেস ওয়েল, এটা একটা সিম্পল সেন্টেন্স উদাহরণ হয়ে গেল। বিইং লেট, লেট হওয়ার কারণে আই কুড নট রিচ দ্য স্টেশন অন টাইম। আমি কেন থার্ড সেন্টেন্সটা এরকম একটু বড় করলাম? তোমাদের মধ্যে অনেকের মধ্যেই ধারণা থাকতে পারে সিম্পল সেন্টেন্স মানে ছোট হবে, কারণ এখানে একটাই তো ক্লজ আছে। সেরকম কোনো ব্যাপার নেই। এই সেন্টেন্সটা দেখো, বিইং লেট, দেরি হওয়ার কারণে আই কুড নট রিচ দ্য স্টেশন অন টাইম, আমি স্টেশনে সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। তো এখানে আছে একটা সাবজেক্ট আই, এখানে একটা ভার্ব আছে কুড নট রিচ। তো যেখানে তুমি দেখবে একটাই মাত্র সাবজেক্ট আছে এবং একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটাই তোমার সিম্পল সেন্টেন্স হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমি এখানে লিখে দিলাম ওয়ান ক্লজ, একটাই মাত্র মেন ক্লজ থাকবে, ওয়ান মেন ক্লজ, আর কিচ্ছু না। তাহলে যেই বাক্যে একটা মাত্র মেন ক্লজ থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তারপরে আসছে হলো গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। দেখি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো। কমপ্লেক্স সেন্টেন্স আমরা আসবো এই আলোচনা। আরো একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা চাইছেন যে এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন ইতিমধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আপনার টিভি সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলুন। হ্যাঁ বলছিলাম ম্যাডাম, সিম্পল সেন্টেন্সটা যেটা বললেন আর একটা উদাহরণ যদি বোঝান তাহলে আমার খুব সুবিধা হয়। একটা উদাহরণ যদি বলেন। আমি হুগলি আরামবাগ খানাকুল থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন স্যার। আচ্ছা, তো উনি বললেন যে সিম্পল সেন্টেন্সটা আরেকবার রিপিট করতে, আরেকটা একটা দিতে। উদাহরণ দিয়ে হ্যাঁ, ছোট্ট করে। ঠিক। তো সিম্পল সেন্টেন্সে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। যদি আমি বলি হি রোট
দ্য বুক, অ্যাজ ইজি অ্যাজ দিস। এর থেকে ইজি আর হতে পারে না সিম্পল সেন্টেন্সে। আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট হি, আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব রোট, আর আদার ওয়ার্ডস আ বুক। তাহলে যেখানে একটাই সাবজেক্ট রয়েছে, একটাই ভার্ব রয়েছে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। অর্থাৎ একটা মেন ক্লজ রয়েছে আর কিচ্ছু নেই, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, সিম্পল সেন্টেন্স এটাকে বলবো। মুভিং অন টু কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটি মাত্র মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমি একটু লিখে দিই, ওয়ান মেন ক্লজ, ওয়ান অর মোর সাব ক্লজ। এইটা মাথায় রাখা খুব জরুরি। একটা মাত্র মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবারে কারো প্রশ্ন আসতে পারে মেন ক্লজ কি, সাব ক্লজ কি? সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে মেন ক্লজ কাকে বলে, সাব ক্লজ কাকে বলে। উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। আই হ্যাভ এ গিটার which is very এক্সপেন্সিভ। আমার একটা গিটার আছে যেটা কিনা খুব দামি। তাহলে আই হ্যাভ এ গিটার, এটা আমি শুধু বলতে পারি তো, কিছুক্ষণ আগে আমি এইগুলো আলোচনা করলাম। তাহলে এটা আমি দেখছি মেন ক্লজ, এটা কার ওপর নির্ভর করছে না। যেটা কিনা খুব দামি আমি শুধু বলতে পারি না, যেটা কিনা খুব দামি, এটা অবশ্যই ফার্স্ট পার্টটার উপর, মেন ক্লজটার উপর ডিপেন্ড করছে। তাই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ অর সাব ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটি মেন ক্লজ রয়েছে এবং একটি সাব ক্লজ রয়েছে। ওয়ান মেন ক্লজ, ওয়ান সাব ক্লজ। তো এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। আরেকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্টরা যাতে বুঝতে সুবিধা হয় তাদের। রনিতা is the girl who is the best dancer in her class. তো রনিতা ইজ দ্য গার্ল, এটা মেন ক্লজ। হু ইজ দ্য বেস্ট ডান্সার ইন হার ক্লাস, এটা সাব ক্লজ। কারণ যে কিনা সবচেয়ে ভালো ডান্সার, এই পার্টটা মেন ক্লজের ওপর নির্ভর করছে, তাই জন্য এটা সাব ক্লজ, এটা মেন ক্লজ। এগেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। আর একজন দর্শক বন্ধু রয়েছেন, নিশ্চয়ই। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন এবং কি প্রশ্ন রয়েছে আপনার? আপনি টিভি সাউন্ডটা বন্ধ করে কথা বলুন, না হলে কিন্তু আমাদের কথা বলতে অসুবিধা হবে। আপনি ফোনে কথা বলুন টিভি সাউন্ডটা মিউট করে। হ্যাঁ, বলুন। বুফরা থেকে সৌভিক কি প্রশ্ন রয়েছে বলুন। বলছি যে সিম্পল সেন্টেন্সের একটা সিম্পল সেন্টেন্স বলছি যে গো দেয়ার, এগুলো কি সিম্পল সেন্টেন্স হতে পারে? ধন্যবাদ, অনুষ্ঠানটা দেখতে থাকুন স্যার। আচ্ছা, উনি বললেন যে গো দেয়ার, এটা কি একটা সিম্পল সেন্টেন্স হতে পারে? অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স হতে পারে। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সাবজেক্ট হলো গিয়ে ইউ গো দেয়ার। আমরা যখন কাউকে বলি গো দেয়ার মানে ওখানে যাও, তার মানে এখানে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, একটি মাত্র মেন ক্লজ রয়েছে, কারণ ইউ হলো গিয়ে সাবজেক্ট এবং গো হলো গিয়ে ভার্ব। এটা অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে যাব। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কাকে বলবো? যখন কিনা একটি বাক্যে আমরা দেখব দুটো মেন ক্লজ রয়েছে, অর্থাৎ কি কেউ দুটো পার্ট মেন ক্লজ, কেউ কারো উপর নির্ভর করছে না। দুই বা ততোধিক মেন ক্লজ থাকলে আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এই রকমের সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে এবং নাও থাকতে পারে। তাহলে কমপ্লেক্সের থেকে এটা কিভাবে আলাদা হলো? কমপ্লেক্সে একটি মাত্র মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ডে দুটো মেন ক্লজ তো থাকবেই, তার বেশিও মেন ক্লজ থাকতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন দেখি, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। দেখো এই সেন্টেন্সটায় দুটো পার্ট রয়েছে। হি ইজ পুয়ার, সে গরিব।
হি ইজ হ্যাপি, সে খুশি, এই দুটো পার্ট কিন্তু কেউ কারো ওপর নির্ভর করছে না। আমি শুধু বলতে পারতাম হি ইজ হ্যাপি, আমি শুধু বলতে পারি হি ইজ পুয়ার, কিন্তু এখানে এই কনজাংশনটা বাট দিয়ে এটা জয়েন হয়েছে। সুতরাং এই দুটো পোর্শন যখন বাট দিয়ে জয়েন হয়েছে, এটাকে আমরা বলবো এইটাও মেন ক্লজ, এটাও মেন ক্লজ। দুটো মেন ক্লজ যখন জয়েন হয়েছে একটা সেন্টেন্সে, শেষে ফুল স্টপ আছে, তখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আশা করি বোঝা গেছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটে কিভাবে এগাচ্ছে। আমরা আরেকবার একটু মনে করিয়ে দিই কীভাবে আমরা কি প্রসেসে আমরা এগাচ্ছি। আমরা প্রথমেই দেখলাম ক্লজ কাকে বলে এবং ক্লজ কয় প্রকার। একটি বড় বাক্যের ছোট অংশকে আমরা ক্লজ বলবো। ক্লজ প্রধানত দু প্রকার, মেন ক্লজ এবং সাবক্লজ। সাবক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ, নমিনাল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। সেগুলো কি আমরা ডিটেলসে আলোচনা করেছি। এইবারে আমরা দেখলাম যে একটা সেন্টেন্সে কটা ক্লজ থাকবে, একটা বাক্যে কটা ক্লজ রয়েছে, তার উপর বেস করে সেন্টেন্স, বাক্য তিন ধরনের হয়। এক হলো গিয়ে সিম্পল সেন্টেন্স, দুই হলো গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, তিন হলো গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা প্রত্যেকটাই কয়েকটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করলাম যে কিভাবে সিম্পল সেন্টেন্স হয়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এইবারে তোমাদের পরীক্ষায় 12-এ বিশেষত কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের দিতে পারে দুটো সেন্টেন্স দিয়ে দিল আর বললো এদেরকে জয়েন করো অ্যাডভার্বিয়াল ক্লজে, এদেরকে জয়েন করো কমপ্লেক্স সেন্টেন্সে, এদেরকে জয়েন করো সিম্পল সেন্টেন্সে। তো তোমার ওইভাবে জয়েন করতে হতে পারে। বা তোমাদের দিতে পারে ট্রান্সফরমেশন, যেটা কিনা তোমরা জানো প্রতিবারই একটা দুটো দেবেই। তো হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে বললো এই সেন্টেন্সটা তোমরা কমপ্লেক্সে করে ফেলো, এই সেন্টেন্সটা সেম মিনিং রেখে তোমরা সিম্পলে করে ফেলো। মনে রাখবে যখনই আমরা ট্রান্সফরমেশন করছি, আমরা কিন্তু মানে চেঞ্জ করছি না সেন্টেন্সটার। আমি এই সেন্টেন্সটা যেটা কিনা স্ক্রিনে আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, এইটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আছে। কিন্তু এটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, আমি কিন্তু মানে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এমনভাবে আমার সেন্টেন্সটার ফরম্যাটটা সাজাতে হবে যাতে কিনা একটা পার্ট আরেকটা পার্টের উপর ডিপেন্ড করে, একটা মেন ক্লজ চলে আসে, একটা সাব ক্লজ চলে আসে। চলো এটা করে দেখি। দো হি ইজ পুয়ার, কমা হি ইজ হ্যাপি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আগের সেন্টেন্সটাই ছিল হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ হ্যাপি, কিন্তু সে খুশি, সুখী। এইবারে আমরা দেখছি দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, সে হ্যাপি। তাহলে এই সেন্টেন্সে কিন্তু আমরা বাট শব্দটা ইউজ করিনি, এই সেন্টেন্সে আমরা দো ওয়ার্ডটা ইউজ করেছি। দো ওয়ার্ডটা ইউজ করার ফলে কী হয়েছে, এই পার্টটা, প্রথম পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে আর দ্বিতীয় পার্টটা মেন ক্লজ রয়েছে। তাহলে আমি হি ইজ হ্যাপি শুধু বলতে পারি, এবারেও শুধু বলতে পারি, কিন্তু আমি শুধু বলতে পারি না যদিও সে গরিব, যদিও সে পুয়ার, এই পার্টটা শুধু বলতে পারি না, এইটা ওই পরের পার্টটার উপর নির্ভর করছে। তোমাদেরকে আমি সাবক্লজের প্লেসমেন্ট কিছুক্ষণ আগে দেখালাম যে সাবক্লজ সামনেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এইখানে সাবক্লজ ফার্স্টে আছে, সামনে রয়েছে, দো হি ইজ পুয়ারটা সাবক্লজ। তাহলে আমরা অলরেডি ট্রান্সফরমেশনে ঢুকে গেছি। আজকে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশনটা, ক্লজের ট্রান্সফরমেশনটা তোমাদেরকে শেখাবো। আচ্ছা, আমাদের হাতে কত সময় আছে? আমাদের হাতে এখনো প্রায় 15 মিনিটের আচ্ছা, সময় রয়েছে। ঠিক আছে। তাই সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের নিরাশ হওয়ার কিছু নেই, আমরা এটা কমপ্লিট করতে পারবো আশা করছি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা আমি যেরকম আগেও বলছিলাম, তোমরা জানো যে তোমাদের 12-এ আর 11-এ কিন্তু কোনো বাইরে থেকে, যেরকম আমি এতক্ষণ উদাহরণগুলো দিচ্ছিলাম, রোহিত হ্যাজ দিস, আই হ্যাভ এ গিটার, এরকম টাইপের কোনো গ্রামার আসবে না। তোমাদের সমস্ত গ্রামার আসবে টেক্সচুয়াল, অর্থাৎ তোমরা যা চারটে টেক্সট এবং একটা নাটক, অর্থাৎ একটা প্লে তোমরা পড়েছো অ্যান্টন চেকভের, সেইখান থেকেই তোমাদের গ্রামার আসবে। এইবার তো রিডিউস সিলেবাস করে তিনটে হয়ে গেছে, অবভিয়াসলি প্লেটা রয়েছে, তো ওই তিনটের থেকেই আশা করা যায় তোমাদের গ্রামার আসবে, তার বাইরে থেকে কোনো গ্রামার আসবে না। তো আমি এক কাজ করেছি যে তোমাদের জন্য কিছু সাজেশনস নিয়ে এসেছি, যেগুলো আমাদের প্র্যাকটিস করলে ক্লাস 12-এর স্পেশালি সুবিধা হবে। আর সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই উপকার হবে যে মানে একই তো সাবজেক্ট অনেকটা কমে গেছে, তার উপর যদি কিছুটা সাজেশন থাকে তাহলে পড়তে সুবিধা হয় যে কোন বিষয়গুলোর উপর আমরা আরো বেশি করে জোর দেবো। একদম।
তো তোমরা অবশ্যই টেস্ট পেপার ভালো করে ফলো করবে। যা যা টেস্ট পেপার তোমরা পাবে প্রত্যেকটা গ্রামারগুলো আমি আমার স্টুডেন্টসদেরকে বলি একটা আলাদা খাতা করতে এবং সেখানে সমস্ত গ্রামারগুলো পরপর প্র্যাকটিস করতে, যাতে পরীক্ষার আগের দিন তুমি বিভিন্ন জায়গায় গ্রামারের জন্য দেখতে না হয়। তুমি একবার ওই 20 মিনিট 30 মিনিট নিয়ে ওই গ্রামারগুলো প্রত্যেকটা একবার রিভাইজ দিয়ে নেবে, তাহলেই তোমার অনেকটা সুবিধা হবে। দেখো আমাদের প্রথম গল্প তোমরা সবাই পড়েছো দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের। সেখান থেকে আমরা একটা প্রথম উদাহরণটা নিচ্ছি। দ্য ম্যান হু entered the compartment broke into my reverie। তাহলে দেখো তোমরা তো গল্পগুলো অবশ্যই ভালো করে পড়বে, আমি আশা করছি যে তোমরা পড়েওছো। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এইটা আইজ হ্যাবিটের একদম শেষের দিকে আছে, যেখানে কিনা একজন নতুন প্যাসেঞ্জার তিনি কম্পার্টমেন্টে ঢুকছেন। তো সেন্টেন্সটা মানে কি দাঁড়াচ্ছে, লোকটি যে কিনা কম্পার্টমেন্টে ঢুকলেন তিনি আমার রেভারি, তিনি আমার দিবাস্বপ্নটা ভেঙে দিলেন। ন্যারেটার বলছেন যে তার দিবাস্বপ্ন তিনি যা ভাবছিলেন নতুন লোকটা এসে সেটা ভেঙে দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আইডেন্টিফাই করো ভালো করে, দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, লোকটি আমার স্বপ্নটা ভেঙে দিলেন। এইটা হলো গিয়ে তোমার মেন ক্লজ, কার ওপর ডিপেন্ড করছে না। দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, লোকটা আমার দিবাস্বপ্নটা ভেঙে দিল। আর এই পার্টটা দেখো, হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, যিনি কিনা কম্পার্টমেন্টে প্রবেশ করলেন। তাহলে আমি কি শুধু বলতে পারি যিনি কিনা কম্পার্টমেন্টে প্রবেশ করলেন, বলতে পারি না শুধু। তাহলে এইটা হলো গিয়ে সাব ক্লজ। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম, এতক্ষণ যা পড়লাম তার উপর বেস করে আইডেন্টিফাই করলাম যে এই সেন্টেন্সটা যেটা কিনা তোমাদের টেস্ট পেপারে আছে, সুতরাং এইটা আসতেই পারে। দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, মেন ক্লজ কোনটা, সাব ক্লজ কোনটা, আমরা আইডেন্টিফাই করে দিলাম। এবারে কোয়েশ্চেনে দিল তোমাকে এটা স্প্লিট করতে। স্প্লিট করো মানে ভাঙো। ভেঙে যখনই তোমাকে স্প্লিট করতে বলবে, তুমি কোন সেন্টেন্সে স্প্লিট করবে? তুমি কি কমপ্লেক্সে স্প্লিট করবে? তুমি কি কম্পাউন্ডে স্প্লিট করবে? না, কখনোই না। তুমি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করবে। তুমি 2, 3 যটা সম্ভব সিম্পল সেন্টেন্সে স্প্লিট করবে। এখানে 2 সেন্টেন্স হবে। আনসারটা দেখে নিই। দ্য ম্যান ব্রোক ইন্টু মাই রেভারি, এটা হলো গিয়ে মেন ক্লজ, এটা একটা সেন্টেন্স গেল। হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, আমি কি এরকম লিখে দিতে পারি? না, এরকম লিখতে পারি না। হি এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। দেখো এইটার অ্যান্সারটা তুমি এইভাবেও লিখতে পারতে যে দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রোক মাই রেভারি। তো তুমি এটাকে ঘুরিয়েও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, তুমি এটাকে সেন্টেন্সটাকে স্প্লিট করলে। নেক্সট, মুভিং অন। এটা ছিল প্রথম চ্যাপ্টার, দি আইজ হ্যাবিট থেকে রাস্কিন বন্ডের। নেক্সট চ্যাপ্টারে আমরা যাই। নেক্সট চ্যাপ্টার থেকে একটা করি। কালামের চ্যাপ্টার তোমরা সবাই জানো। আই নর্মালি এট উইথ মাই মাদার sitting on the floor of the kitchen। তো এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের থেকে তোমাদের যেইটুকু পোর্শন এইবারে সিলেবাসে আছে সেখান থেকে এটা নেওয়া। তো আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কিচেনের মেঝেতে বসে আমি আমার মায়ের সাথে খেতাম। এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে কিভাবে স্প্লিট করব? দেখো এখানেও 2 পার্ট আছে। আমি আমার মায়ের সাথে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এটা তো একটা পুরো সেন্টেন্স না, এটাকেও তোমার একটা পুরো সিম্পল সেন্টেন্স করতে হবে। আনসারটা তাহলে তুমি কি লিখবে? আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা তো মেন ক্লজ আমি লিখে দিলাম এরকম। সেকেন্ড পার্টটা লিখবে আই স্যাট। কেন স্যাট লিখলাম? সিটিং তো ভার্ব হতে পারে না, স্যাটটা একটা ভার্ব, ফাইনাইট ভার্ব। আই স্যাট অন দ্য
floor of the kitchen। তাহলে এইভাবে আমরা দুটো সেন্টেন্স স্প্লিট করলাম। যেহেতু আমাদের হাতের সময় মানে আস্তে আস্তে কমে আচ্ছা, আসছে, আচ্ছা। তো সেক্ষেত্রে মানে আর কোন কোন উদাহরণের দিকে নজর রাখা উচিত? হ্যাঁ, আমরা দুটো স্প্লিটিং করে নিয়েছি, আমরা এখন অন্য টাইপের দিকে যাচ্ছি। একদম। আচ্ছা, আমরা একটু পোয়েমে যাই। পোয়েমের থেকেও যে তোমাদের গ্রামার আসবে না তার কোনো মানে নেই। শেক্সপিয়ারের পোয়েম তোমাদের আছে সনেট নাম্বার 18, তো সেই পোয়েম থেকে একটা লাস্ট লাইন দেখি। সো লং lives this and this gives life to thee। এইটা একটা পোয়েমের লাইন। যতদিন পোয়েট বলেছেন যতদিন এই তার লেখা বেঁচে থাকবে ততদিন সেই লেখাটা তার ফ্রেন্ডকে জীবন দিয়ে যাবে। তো এইটা কি ধরনের সেন্টেন্স আমরা ফার্স্টে আইডেন্টিফাই করি। এখানে একটা অ্যান্ড রয়েছে, তো অ্যান্ডটা অবশ্যই আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে, তো এইটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে। তোমাকে ধরো বলে দিল টার্ন ইট ইনটু কমপ্লেক্স, তাহলে তুমি কি করবে? তুমি লিখবে this gives life to thee as long as this lives। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা সামহাও অ্যান্ড শব্দটাকে সরিয়ে দিয়েছি এবং এইটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। তো তোমরা যখন গ্রামার প্র্যাকটিস করবে তোমরা ভুলেও পোয়েট্রি পার্টটাকে ছেড়ে দিও না, কারণ যদিও পোয়েট্রি মনে হয় যে গ্রামারে দেবে না, কিন্তু মাঝে মাঝেই পোয়েট্রি থেকেও গ্রামারে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখন আমরা 3 কোয়েশ্চেনে যাই, আরেকটা চ্যাপ্টার তোমাদের যেটা কিনা এবারে আছে। আই কেম আউট অফ মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে আই, একটা ভার্ব আছে কেম। এই সেন্টেন্সটা তাহলে কিসে আছে আমরা আইডেন্টিফাই করতে পারি? এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। এটাকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বললো, তখন তুমি কিভাবে করবে? আমরা এর আগেরটা আসলাম কম্পাউন্ড থেকে সিম্পল, এইটা আমরা আসছি সিম্পল থেকে কমপ্লেক্স। আই কেম আউট অফ মাই অ্যাম্বুশ so that I could find you। তাহলে দেখো আমি আমার অ্যাম্বুশ থেকে বেরালাম, আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে বেরালাম যাতে কি না আমি আপনাকে খুঁজতে পারি। তাহলে এই প্রথম পার্টটা হলো গিয়ে মেন ক্লজ, পরের পার্টটা হলো গিয়ে সাব ক্লজ। তাহলে এইখানে প্রথমটা মেন, শুধুমাত্র একটাই মেন ক্লজ ছিল কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, তো আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করলাম। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আদিত্য দত্ত বলছি। বলুন। আমি বলছি ম্যাডাম, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ জিজ্ঞাসা করবো, আর একটা ভয়েসের উদাহরণ যদি বলেন তাহলে খুব সাহায্য হয়। ধন্যবাদ। আর হ্যাঁ। স্যারকে স্যার ম্যাডাম আর স্যারকে একটু আস্তে আস্তে বলুন, আমি লিখছি তো, কারণ হচ্ছে আমাদের এখানে অবস্থা খুবই খারাপ, ওই বিপর্যয়ের ফলে আমাদের কারেন্ট কিছু নেই, যেই কারণের জন্য একটু আস্তে আস্তে বুঝিয়ে বললে আমাদের খুব সুবিধা। আমি লিখছি, কারণ হচ্ছে আমার হাতের স্পিড একটু মানে
অল্প আর কি একেবারেই তোমার অসুবিধাটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ ফোন করার জন্য। আর যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই পুরো অনুষ্ঠানটা কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে পাবে। সেক্ষেত্রে সিটিভিএন এর এই এডুকেশন অনলাইন এই যে আজকের পুরো ক্লাসটা হলো, সেই পুরো ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবে। তাই যারা মনে করছেন যে লিখতে পারছেন না, স্যার বলছেন, সেক্ষেত্রে যেহেতু আমাদের সময়টা একদম কম থাকে এবং চ্যাপ্টারগুলো অনেক বেশি থাকে বোঝানোর জন্য, তাই যারা মনে করছেন যে একটু আমাদের অসুবিধা হচ্ছে, লিখতে পারছি না, তারা অবশ্যই ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানটা পুরোটাই আবার তারা দেখতে পাবেন। তো ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আমাদের সময় একদম কমে এসেছে, তাই খুব ছোট্ট করে লাস্ট কি বলতে চাইছেন? আচ্ছা, লাস্ট আমি তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি। হি পুট হিজ হ্যান্ডস on my shoulders and looked straight into my eyes. দেখো, আমি এই সেন্টেন্সটা তোমাদেরকে ভালো করে বোঝাতে চাই। সেটা হলো গিয়ে, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, সে আমার কাঁধে তার হাত দিল, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, আর আমার চোখের দিকে তাকালো। এটাও তোমরা জানো কালামের চ্যাপ্টার থেকে নেওয়া আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হি একটা সাবজেক্ট, পুট একটা ভার্ব। তাহলে এটা একটা মেন ক্লজ রয়েছে, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, অ্যান্ড দিয়ে যোগ হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড লুকড একটা মেন ভার্ব। তো যখনই তোমাদের এরকম কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, সেখান থেকে যদি তোমাদের সিম্পল সেন্টেন্স করতে বলা হয়, তুমি সামহাও চেষ্টা করবে একটা ভার্বকে এলিমিনেট করা, একটা ভার্বকে সরিয়ে দেওয়ার। তো এইখানে এই পুট ভার্বটাকে আমরা আর ভার্ব হিসাবে রাখবো না, এটা আমরা পুটিং হিসাবে লিখবো। পুটিং হিজ, আমি পুরো সেন্টেন্সটা লিখলাম না, পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, আমার কাঁধে সে হাত রেখে, হি লুকড স্ট্রেট ইনটু মাই আইস, আমরা ওই অ্যান্ড শব্দটাও সরিয়ে দেবো। তো এইভাবে আমরা কম্পাউন্ড থেকে এটাকে সিম্পলে করে নেব। একেবারেই। আর যারা আজকের আমাদের দর্শক বন্ধুরা ছিলেন, তারা আশা করছি এই যে ক্লজ চ্যাপ্টারটা তারা অনেকটাই বুঝতে পেরেছেন। আবারও বলছি, যাদের কোথাও সমস্যা হয়েছে তারা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে এই অনুষ্ঠানটা পুনরায় দেখতে পাবেন, এবং যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দেখতে থাকুন সিটিভিএন।